বন্ধুরা সকলকে এই বৃষ্টি ভেজা সকালে স্বাগত। সপ্তাহ শেষের ছোট্ট এক ছুটিতে বাঙালির প্রিয় গন্তব্যস্থল এই সমুদ্র সৈকত। একদিকে যেমন উত্তাল বঙ্গোপসাগর, সেই সাথে বিস্তীর্ণ বালুকাবেলা এবং এক সুন্দর স্নানের উপযোগী আমাদের হাতের কাছে এক অসাধারণ জায়গা। একদিকে যেমন সমুদ্র সৈকত থেকে দেখা সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য মনকে ভরিয়ে দেয়, তেমনি আমাদের বাঙালির মনের চিরকোঠায় রয়েছে এক অনন্য আকর্ষণ। ঠিক ধরেছেন, আমাদের খুব কাছের দীঘা। আজ ৩রা আগস্ট ২০২৪ শনিবার। আমরা আজ চলেছি দীঘার উদ্দেশ্যে। আমাদের ট্রেন 15722 নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। আজ আমরা এই ট্রেনে করে দীঘা পৌঁছাবো এবং আমরা এখনও রয়েছি নবদ্বীপ ধাম রেল স্টেশনে। এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, আমরা পৌঁছে যাব একদম দীঘা রেল স্টেশনে। এই ট্রেনটি শনিবার সকাল 4:57 নবদ্বীপ ধাম রেল স্টেশন ছেড়ে দীঘা পৌঁছায় বেলা 11:55। পৌঁছে গেছে আমাদের ট্রেনটি। এখন ট্রেনে উঠে আমাদের দীঘা যাবার পালা। আজ আমরা সকলে মিলে চলেছি দীঘার উদ্দেশ্যে। এই ট্রেনে করে দীঘা পৌঁছাবো। আমাদের টিকিট রয়েছে স্লিপার কোচ S4 এই কম্পার্টমেন্টে। এই পাহাড়িয়া এক্সপ্রেস এবং দীঘা পৌঁছানোর অন্যান্য ট্রেনের বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে ট্রেনে ওঠা যাক এবং দেখা হচ্ছে দীঘাতে নেমে। আমাদের ট্রেনটি নির্ধারিত সময় তার পরিবর্তে আধ ঘন্টা দেরিতে অর্থাৎ 12:30টার দিকে আমাদের এই দীঘা স্টেশনে পৌঁছে দিয়েছে। দীঘা স্টেশন থেকে টোটো করে 10 টাকা ভাড়ার বিনিময়ে আমরা আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা বাদে আমরা বেরিয়ে পড়েছি। খুব অল্প সময়ের ব্যবধানে অর্থাৎ 2 রাত 2 দিনে কিভাবে দীঘা ঘুরে আপনারা আসতে পারেন তার সমস্ত বিবরণ আমি আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। এই দীঘা আপামর ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে অন্যতম একটি বেড়ানোর জায়গা। তাই বছরের যে কোনো সময় আপনি দীঘাতে আসতেই পারেন। বর্ষায় একরকম রূপ এবং বছরের অন্য সময়ে আপনি দীঘাকে অন্যরকমভাবে উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই দীঘাতে এলে দীঘাতে প্রচুর পরিমাণে নানা বাজেটের হোটেল রয়েছে। আমি আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ধরনের বাজেটের হোটেলের সমস্ত বিবরণ ও ফোন নম্বর দিয়ে দেব। আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী বুক করে নিতে পারবেন। আপনার চাহিদা অনুযায়ী হোটেলটি দীঘা সমুদ্র সৈকতের কাছে, নাকি দীঘা যে মেন রাস্তা তার কাছে, নাকি একটু ভেতরে অর্থাৎ অমরবর্তী পার্কের পেছনে আপনি চাইছেন, তার সমস্ত বিবরণ ও হোটেলের ঠিকানা ফোন নম্বর আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে হোটেলের সমস্যা তো মিটেই গেল। বন্ধুরা, প্রথমে চলে এলাম একেবারে দীঘা থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে রাষ্ট্রীয় কাজু উদ্যান অর্থাৎ কাজু গাছের বাগান, সেটি দেখতে।
দীঘা উড়িষ্যা বর্ডারের কাছে প্রধান যে রাস্তা, সে রাস্তার একেবারে পাশেই 6.8 একর জায়গা জুড়ে বিস্তৃত এটি একটি কাজু গাছের বাগান। এখানকার উৎপাদিত কাজু নিকটবর্তী কাথির কাজু প্রসেসিং সেন্টারে সরবরাহ করা হয়। এখন কাজুর তো সময় নয়, তাই সেভাবে ফল কিছু নেই, দেখতে পাচ্ছি না। বৈজ্ঞানিকভাবে সরকারি উদ্যোগে এখানে কাজুর চারা তৈরি, তার প্রসেসিং এবং পরবর্তীতে কাজু গাছের চাষ, তার সমস্ত রকম ট্রেনিং এখানে সরকারি তৎপরতার সাহায্যে এখানে করা হয়। এই যে দেখুন বন্ধুরা, এখানে অনেক ছোট ছোট কাজু গাছের স্যাপলিংস অর্থাৎ চারা গাছ এখানে আছে। আপনি এখান থেকে পয়সা দিয়ে কিনতেও পারেন। দীঘাতে ঘুরতে আসা পর্যটকরা যেমন এই উদ্যানে এলে এখান থেকে অনেক তারা অভিজ্ঞতা এবং সেই সাথে তারা সমৃদ্ধ হতে পারবে, ঠিক তেমনি স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা যারা পাঠরত তারা এখান থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। সুতরাং বন্ধুরা, এখানে এলে, দীঘাতে এলে অবশ্যই এই রাষ্ট্রীয় কাজু উদ্যান ঘুরে যাবেন। এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগবে না, কমপক্ষে আধ ঘন্টা সময় এখানে দিন। আমরা এই উদ্যানটি দেখে এগিয়ে চললাম উড়িষ্যার অভিমুখে, এবং এটি দীঘা থেকে উড়িষ্যার দিকে যাওয়ার প্রধান রাস্তা। আমরা এই মেন রাস্তা ধরে এগিয়ে চলেছি। এই যাত্রাপথে প্রথমে বাঁদিকে রয়েছে এটি দীঘা প্রধান বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড অতিক্রম করে কিছুটা দূর এগোলেই আপনার চোখে পড়বে উড়িষ্যার বর্ডারের একটি নেম প্লেট। এই যে আমরা এখন চলে এসেছি এখন উড়িষ্যাতে। আমরা চলেছি তালসারি সমুদ্র সৈকত, যেটি দীঘার খুব কাছেই অবস্থিত অন্যতম একটি দেখার জায়গা, এবং সেই উদ্দেশ্যে আমরা চলেছি। এই যাওয়ার পথেই পড়বে একটি রাধা গোবিন্দ মন্দির, আমরা সেটি দর্শন করে নেব। পরিবেশটা খুব সুন্দর, তাই না? মন্দিরের ভেতরে ছবি তোলার অনুমতি নেই, তাই বাইরে থেকেই বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই। ছোট্ট এই সুন্দর মন্দির দর্শন সেরে আমাদের গাড়ি এসে পৌঁছলো একেবারে তালসারি যে সমুদ্র সৈকত তার একেবারে প্রবেশদ্বারের কাছে। আমাদের গাড়ি এখানে থামবে, এখান থেকে নেমে হাঁটা পথে যেতে হবে ওই তালসারি সমুদ্র সৈকতে। এখানে এলে অবশ্যই গাড়ি করে আসতে হবে, তাই গাড়ির পার্কিং ফি 10 টাকা নেবে, এবং সেই সাথে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তাদের তরফ থেকে প্রতিটা ট্যুরিস্ট পিছু 10 টাকা করে এখানে আপনাকে অ্যামেনিটি চার্জ দিতে হবে, মাথায় রাখবেন এটি।
হাঁটা পথের দু সাইডে রয়েছে অসংখ্য ছোট ছোট দোকান। এখানে কতগুলি ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে। মোটামুটি কিছু টিফিন জাতীয় খাবার এখান থেকে খেয়ে নেওয়া যেতে পারে। আমরা পুরাতন জেটি থেকে সিঁড়ি বেয়ে একেবারে নেমে পড়লাম এই বালুকাময় তালসারি সমুদ্র সৈকত। সেখানে এই দেখুন বন্ধুরা, চারিদিকে এই হচ্ছে এই বৃষ্টির দৃশ্য। এই পরন্ত বিকেলবেলায় এই ছোট নৌকায় চেপে আনন্দ উপভোগ করতে পারেন। এখন আছি তালসারি সমুদ্র সৈকত, যেটা উড়িষ্যাতে অবস্থিত। দীঘা থেকে 8 কিলোমিটার দূরে এটি সমুদ্র বরাবর বিস্তৃত সুন্দর একটা সমুদ্র সৈকত। এগুলো কি মাছ দাদা? এগুলো কি মাছ? কাঁকড়া। এভাবেই এখানকার মৎস্যজীবীরা নিকটবর্তী সমুদ্র এবং মোহনা থেকে মাছ সংগ্রহ করেন এবং সেই মাছ দীঘার বিভিন্ন স্টল এবং আড়তে দেখতে পাওয়া যায়। ওই দিকটা হচ্ছে বিচের একটা তোমার ওই ঝাউ গাছের বাগান। বন্ধুরা, দীঘা বেড়াতে এলে যে যে দর্শনীয় স্থানগুলি না দেখলেই নয় সেগুলি হলো, দুদিন সময়ে এই সমস্ত স্থানগুলি ঘুরে আসুন এবং এগুলি ভালোভাবে ঘুরে দেখা হয়ে যাবে। অমরাবতী পার্কের ক্ষেত্রে এন্ট্রি ফি লাগে জনপ্রতি 10 টাকা। দীঘা রোপওয়ের ক্ষেত্রে রাউন্ড ট্রিপের জন্য বড়দের ক্ষেত্রে লাগবে 120 টাকা এবং শিশুদের ক্ষেত্রে 60 টাকা। এবং দীঘা সায়েন্স সেন্টার এক্ষেত্রে এন্ট্রি ফি 40 টাকা করে। আর এছাড়া মেরিন অ্যাকোয়ারিয়াম যেটি আছে তার ক্ষেত্রে কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগবে না। এটি রবিবার দিন বন্ধ থাকে, তো আমরা সেটা দেখতে পাইনি। এবার বলি বন্ধুরা কিভাবে ঘুরবেন। প্রথম দিন হোটেল থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে নিকটবর্তী কাজু উদ্যান, তালসারি সমুদ্র সৈকত দেখে দীঘা সমুদ্র সৈকতে সময় কাটিয়ে হোটেলে ফিরুন। দীঘা মার্কেট ঘুরে দেখুন, প্রয়োজনে কেনাকাটা করুন। পরের দিন সকালে উঠে চলে যান দীঘা সমুদ্র সৈকতে স্নান পর্ব সেরে নিতে। তারপর চন্দনেশ্বর মন্দির, উদয়পুর সৈকত, দীঘা সায়েন্স সেন্টার ও মেরিন অ্যাকোয়ারিয়াম দেখে পৌঁছে যান হোটেলে। বিকেলবেলায় অমরাবতী পার্ক এবং দীঘা রোপওয়ে সেরে পৌঁছে যান ওল্ড দীঘা সমুদ্র সৈকত দেখতে এবং মার্কেটিং করতে। পরদিন সকালে পুনরায় দীঘা সৈকতে স্নান পর্ব সেরে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরুন। বন্ধুরা, দীঘাতে এসে আপনারা কি কি দেখবেন সেটা তো বললাম। এবার আপনাদের বলি এই দীঘাতে এলে এখানে থাকা কয়েকটি ভালো রেস্টুরেন্টের নাম এবং ঠিকানা, সেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঢেউ নেই, ঢেউটা কম, সমুদ্রটা দূরে, অনেকটাই দূরে এবং বিচটা বেশ লম্বা এবং অটোতে করে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 15 মিনিটের একটু বেশি।
এবং এখানে সবথেকে বড় পাওনা হচ্ছে যে সমুদ্র সৈকত তুলনামূলকভাবে জনসমাগমপূর্ণ সেভাবে নয়, একটু ফাঁকা ফাঁকা, এবং বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে ভিড়টা হয়। আর আশেপাশের এই সমুদ্রের দৃশ্য খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। আর এই দূরে এ হচ্ছে চারিদিকে সারি সারি গাছের সারি আর পাম গাছ, এদিকে পাম গাছের সারি। এবং এখানে এসে মোটামুটি ঘন্টাখানেক সময় দিলে ভালোভাবে এই জায়গাটা ঘুরে দেখা যাবে, বেশ ভালো লাগবে। দীঘাতে এলে এটা অন্যতম একটি দর্শনীয় জায়গা। বন্ধুরা, আজকে এই দুটি জায়গা দেখা হলো। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।